মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম শেষ করার পরে যখন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে যাব, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটাকে যারা ভালো করে বারবার বারবার প্রোগ্রামগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করতে পেরেছি, তাদের জন্য আজকের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা অনেকটা সহজ হয়ে যাবে। আর অনেকটা সহজ হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হলো ম্যাক্সিমাম কমান্ডগুলো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো। ম্যাক্সিমাম কমান্ডগুলো কি বলেন? মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো। প্রোগ্রামের মতো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো, যার কারণে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো যার কারণে আপনার আপনার কাছে যেমন কোন একটা তরকারি যখন আপনি পাক করেন, দ্বিতীয় কোন একটা তরকারি তৈরি করতে কি আপনার জন্য কঠিন মনে হয়? যেমন আপনি তৈরি করেছেন মাছের একটা তরকারি। এবার যদি আপনাকে অন্য একটা মাছের রেসিপি দেওয়া হয়, সেই রেসিপিটা বুঝতে কি আপনার জন্য বেশি সময় লাগবে? না আমি বুঝাইতে পারি নাই মনে হয়। না না স্যার স্যার, বেশি সময় লাগবে না। আপনি প্রথম কোন মাছের তরকারি পাক করলেন, কি তরকারি পাক করলেন? ধরেন মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে। এখন মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে আপনি পাকটা করেছেন। আপনাকে আরেকটা রেসিপি শেখানো হচ্ছে যে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে, তারপরে আপনার আনুষঙ্গিক আরো কিছু মশলা দিয়ে পাক করা, ভুনা টাইপ ভিন্ন টাইপের, ভুনা টাইপ ভুনা টাইপের। তাহলে আপনি যে একরকম তরকারি পাক করা শিখেছেন, তো এই যে একরকম পাক করা শিখার মধ্যে, একরকম পাক করা শিখার মধ্যে যেই ধারণাটা, ওই ধারণাটা ঠিক কাছাকাছি, তাই না? ভিন্ন জি যে রেসিপিটা অনেকটা কাছাকাছি। লবণ, হলুদ, মরিচ, তেল, পেঁয়াজ, আদা, রসুন, আরো কিছু যদি মশলা দেওয়া হয়, তবুও কিন্তু কাছাকাছি ওই আইটেমটাই, জি কাছাকাছি কিন্তু ওই আইটেম গুলোই। যার কারণে তার জন্য ওই আইটেম বোঝাটা কি না, কঠিন না। যেমন মেয়েদের কথা বলেন, ঘরে যারা মেয়েরা আছে যারা পাক করে, তাদের দেখবেন যে নতুন নতুন রেসিপি ইউটিউব থেকে দেখে, বই থেকে দেখে, পত্রিকা থেকে দেখে দেখে আপনাদেরকে তৈরি করে খাওয়ায়। এটা তার জন্য কিন্তু কিছু না, এটা তার জন্য কিন্তু কিছু না, কারণ ম্যাক্সিমাম 19-20। তো ঠিক মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা হলো এমন যে ওইটা কেউ যদি ভালো করে বুঝে থাকেন, প্র্যাকটিস করে থাকেন, তাহলে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ধরে নিতে পারেন প্রায় 50 থেকে 60% শেখা হয়ে গেছে। বুঝাইতে পারলাম? 50 থেকে 60% কি বলেন? 50 থেকে শেখা হয়ে গেছে স্যার কথা কি স্যার, আবার? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তাহলে এখন দেখেন, এই যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম আসলাম, মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের স্যার কি এটা আমরা জেনেছি, বুঝেছি, কিন্তু মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম কি সেটা কিন্তু আমরা অনেকে জানি না। প্রোগ্রামটা মূলত হলো হিসাব স্যার নিকাশের একটা সফটওয়্যার। বলেন। কিছু মনে না করলে আমি আজকের জন্য একটু লিভ নেই, মানে হ্যাঁ, হুট করে মাথা ব্যথাটা আর কি বেড়ে গেছে অনেকটা। আল্লাহ সুস্থ করুন। ঠিক আছে। স্যার আসসালাম। সালাম। আচ্ছা, বুঝতে পেরেছেন? মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মূলত কাজ হলো হিসাব নিকাশ স্যার। নিকাশটা কিভাবে করে, হিসাব নিকাশ। ক্যালকুলেটর কি কাজ? ক্যালকুলেটর
হিসাব নিকাশ করা, সহজ একটা। কেউ যদি ক্যালকুলেটরের কথা বলে মাথায় কি চলে আসে? হিসাব নিকাশ। নাকি কোনো বাজনার মেশিন? না স্যার, হিসাব নিকাশের কথা। অটোমেটিক ভাবে মাথায় চলে আসে, এটা হিসাব নিকাশ। ঠিক এই জায়গার মধ্যে মাইক্রোসফট এক্সেল কথা শুনলেই আপনাকে বুঝে নিতে হবে এটা অ্যাকাউন্টিং একটা সফটওয়্যারের মতো, যা আমার বৃহৎ সময়কে, কঠিন কাজগুলোকে নির্ভুলভাবে স্বল্প সময়ে করে দিতে সক্ষম। যেমন একজন লোক যদি লাগাতার এই যে 196, 145, 120, 160, 165 এইভাবে যদি যোগ করে, তাহলে 100 বছর, কত বছর? 100 বছর, 100 বছর। 100 বছর যদি লাগাতার ওই লোকটা যোগ করে যায়, ওই লোকটার যোগফল যেটা আসবে বা বের করতে পারবে, আপনি ওই 100 বছরের কাজটাকে মাত্র 10 সেকেন্ডে নির্ভুলভাবে সম্পাদন করতে পারবেন। ওই লোকটার কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ ক্যালকুলেটর টিপতে 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 দেখা গেছে 145-এর জায়গায় কি হয়ে গেছে 154 দিয়ে ফেলছে। হতে পারে কিনা? 5 জি আগে স্যার। দিতে যায় 4 আগে দিয়ে ফেলছে, বা 4 আগে দিতে যায় 5 আগে দিয়ে ফেলছে। এমন হতে পারে কিনা? জি স্যার, ম্যানুয়ালি অনেক ভুল হতো। ভুল হতে পারে। কিন্তু এক্সেল প্রোগ্রামে যদি সঠিক ফর্মুলা দেন, তাহলে সেটা ভুল হবে না। ওই 100 বছরের কাজটা মাত্র 10 সেকেন্ডে আপনি করে দিতে পারবেন। চমৎকার না? জি জি স্যার। এক্সেলের থেকে আপনি ফায়দাগুলো নিতে পারবেন। আপনার মাদ্রাসার হিসাব নিকাশ রয়েছে, আপনার মাদ্রাসার আপনি তো নরমালি হিসাব করে যান। আপনি যখন এক্সেল এগুলো ইনপুট দিবেন, আপনি চাইলে এটাকে ফিল্টারিং করে করে ডিভাইডেড করতে পারবেন, যে আমার মাসিক পূর্ণাঙ্গ হিসাব একটা, ওই পূর্ণাঙ্গ হিসাব থেকে মাতবাখ খাবার বাবদ কত টাকা গেল, স্যালারি বাবদ, স্টাফদের বেতন বাবদ কত টাকা গেল, মাদ্রাসার জেনারেল খরচ কত টাকা গেল, জাকাত ফান্ডে কত আসলো, দান ফান্ডে কত টাকা আসলো, এই যে খাত, এই খাতের কাজগুলো আপনি লেজার মেনটেন করে, খাতার মাধ্যমে লেজার মেনটেন করে আপনি চাইলে এটাকে একটা ইনপুট থেকে এরকম সাইড বাই সাইড আপনি কি করতে পারবেন না, ফলাফল বের করতে পারবেন না। তাহলে আপনি কি করতে হবে? আপনাকে বলেন দেখি। এক্সেল শিখতে হবে স্যার, কাজ করার জন্য সহজ। এই শিখার মধ্যে সবচেয়ে সহজ বিষয়টা আপনাকে জেহানে দিয়ে রাখি, আপনি প্রত্যেকটা ক্লাস পানির মতো বুঝতে পারবেন। তবে শর্ত হলো আপনাকে প্রথম ক্লাস মিস করে দ্বিতীয় ক্লাস অ্যাটেন্ড করলে হবে না। প্রথম ক্লাসের পরে দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসটার পরে তৃতীয় ক্লাস। তসবির দানার মতো একটার সাথে আরেকটা সম্পর্ক। আপনি প্রথম ক্লাস যদি বুঝতে পারেন তো ধরে নিতে পারবেন দ্বিতীয় ক্লাস বোঝাটা আপনার জন্য সহজ হয়ে গেছে। দ্বিতীয় ক্লাস যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে তৃতীয় ক্লাস বোঝাটা আপনার জন্য সহজ হয়ে গেছে। আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে এইভাবে তৈরি করা। কোন একটা ক্লাস যদি আপনি মিস করেন তাহলে পরবর্তী ক্লাস ধরা আপনার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য খেয়াল করেন ভালো করে, এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতোই একটি প্রোগ্রাম। বাকি যেহেতু স্বতন্ত্র দুটি আলাদা আলাদা প্রোগ্রাম, এর জন্য দুটির মধ্যে কিছু ফারাক, কিছু তফাৎ বা ডিফারেন্ট বা আলাদা গত কিছু কাজ রয়েছে, যে কাজগুলোর কারণে এটির নাম স্বতন্ত্রভাবে কোনো না কোনো একটা নাম দেওয়া হয়। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামকে দেওয়া হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল কে দেওয়া হয়েছে মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ এই হিসাব নিকেশের জন্য একটা স্বতন্ত্র একটি নাম দেওয়া হয়েছে, অফিস অ্যাপ্লিকেশনের জন্য স্বতন্ত্র একটি মাইক্রোসফট ওয়ার্ড নাম দেওয়া হয়েছে। এইভাবে নামগুলো দেয়া হয় বোঝার সুবিধার্থে।
মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো ওপেন করার পদ্ধতি কিভাবে? যেভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করেন ওইভাবে আপনি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা কি করতে পারবেন? ওপেন করতে পারবেন। মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যান, স্টার্টে যান, অল প্রোগ্রামসে যান, দেন মাইক্রোসফট যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারে গিয়ে মাইক্রোসফট অফিসটা খুলতে পারবেন। মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল ক্লিক করবেন, অটোমেটিক ভাবে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনার কি কাজ? মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা যখন আমরা ওপেন করেছি তখন কিন্তু আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করেছি তখন আমাদের স্ক্রিন পরিচিতি সম্পর্কে আমরা জেনেছি। আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মধ্যেও আমরা স্ক্রিন পরিচিতি সম্পর্কে জানবো। কেন জানবো? যেহেতু এই প্রোগ্রামটা চালাবো, এই প্রোগ্রাম সম্পর্কে কাজ করব, এই জন্য এই প্রোগ্রাম সম্পর্কে স্ক্রিন পরিচিতি সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। তবে আমাদের কাজগুলো বোঝা এবং করা সহজ হবে। প্রথমে দেখেন উপরে দেখা যাচ্ছে যে টাইটেল বার, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই ঠিক। ক্লোজ বাটন রয়েছে, রিস্টোর ডাউন রয়েছে, মিনিমাইজ রয়েছে, টাইটেল রয়েছে, বাম পাশে অ্যাক্সেস বার রয়েছে। এই সম্পূর্ণ লাইনটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। মাইক্রোসফট ওয়ার্ড যদি বুঝে থাকেন তাহলে এটাও আপনার জন্য বোঝাটা সহজ। মেনু বার রয়েছে, মেনু বারের মাইক্রোসফট ওয়ার্ডের মতো অনেকগুলো মেনু রয়েছে। তবে মাইক্রোসফট ওয়ার্ড মেনুর মতো সবগুলো মেনু যেখানে আছে এমন নয়, এখানে স্বতন্ত্র কিছু মেনু রয়েছে। আবার অনেকগুলো মেনু মাইক্রোসফট ওয়ার্ডে ছিল বাট এটাতে নেই, এমনও আছে। যেমন ফাইল মেনু আছে, হোম মেনু আছে, ইনসার্ট রয়েছে, পেজ লেআউট রয়েছে। 4টা মেনু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ফাইলেও রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনার ফর্মুলা নেই, ডাটা নেই, এই দুটো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে নেই, কিন্তু মাইক্রোসফট এক্সেলে রয়েছে। কেন রয়েছে? এটি স্বতন্ত্র, মাইক্রোসফট এক্সেলের জন্য খাস। এবার রিভিউ, ভিউ এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে, আমাদের এখানেও আছে। আরো কিছু মেনু আসবে আবার চলে যাবে ক্ষেত্র বিশেষ। এটা হলো মেনু বারের কাজ। যখন যে মেনুতে ক্লিক করব তখন সেই মেনুর কমান্ড গুলো রিবন বারে শো করবে। রিবন বারের নিচে রয়েছে ফর্মুলা বার। ফর্মুলা বারকে আমরা ধরে নিতে পারি আমাদের টিভির মতো। সিসিটিভি মানে হলো আমরা সিসি ক্যামেরা গুলো লাগাই, ওই সিসি ক্যামেরার একাধিক ক্যামেরার যে ভিউ গুলো রয়েছে ওই ভিউ গুলো আমরা সিসি ক্যামেরার মধ্যে দেখতে পাই। ঠিক আমাদের এই ফর্মুলা বারের কাজ হলো আমাদের কোন ঘরে কি হচ্ছে সেটা আমাদের এই ফর্মুলা বারে দেখাবে। যেহেতু ফর্মুলা বারে এখন কিছুই দেখাচ্ছে না, তার মানে হলো আমাদের এই ঘরগুলোতেও কোনো কিছু নেই, এর জন্য দেখাচ্ছে না। এটা হলো ক্যামেরা প্রতিটা ঘর, আর এই ক্যামেরাটা মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা দেখাবে ফর্মুলা বার। ফর্মুলা বারের বাম পাশে রয়েছে আমার নেম বক্স। নেম বক্স মানে হলো আমার যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোর নাম রয়েছে, প্রত্যেকটা ঘরের একটা নাম রয়েছে, ওই নামগুলো আমার নেম বক্সের মধ্যে দেখাবে। ডান পাশে স্ক্রল বার রয়েছে, নিচে রয়েছে আমার স্ট্যাটাস বার। এখানে জুম ইন আউটের জন্য রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এক কথায় যা কিছু দেখেছেন সব কিছুই বা 90% বা কাছাকাছি প্রোগ্রামই হলো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মতো। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে দেখানো হয়েছিল একটা পেজ, বাট এখানে দেখাচ্ছে টেবিলের মতো ঘর ঘর। অনেকটা এই ঘরগুলোকে টেবিলের সাথে সামঞ্জস্য দেখা যায় বা সম্পৃক্ত থাকার বা সমমানের মতো মনে হয়। কেন? মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে আমরা দেখেছি যখন টেবিল তৈরি করা হয় তখন এইভাবে কলাম গুলো আসে, এইভাবে রো গুলো আসে, ছোট ছোট ঘরগুলোকে সেল বলা হতো। ঠিক মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে এসেও অনেকটা সেম এমন। যেমন আপনি দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এগুলোকে বলা হয় কলাম। কি বলা হয়? কলাম বলা হয়। বাম পাশে যে দেখবেন 1 2 3 4 এগুলোকে বলা হয় রো। রো।
ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের মতো এগুলোকে বলা হয় কলাম আর এগুলোকে বলা হয় রো। শুধুমাত্র একটা ঘরগুলোকে কি বলা হয়? সেল সেল বলা হয় বলা হয় সেল বলা হয়। সেল বলা হয় তাহলে পুরা টেবিলটাকে কি বলা হতো? পুরা ঘরগুলোকে, সবগুলো ঘরকে একসাথে মিলিয়ে কি বলা হতো? টেবল স্যার টেবল না বলা হতো কি বলা হতো? টেবিল বলা হতো। এই জায়গার মধ্যে পুরা ঘরটাকে আপনি টেবিল বলতে পারবেন না, এখানে আপনাকে বলতে হবে শিট। কি বলতে হবে? শিট শিট। ওয়ার্কশিটও বলতে পারেন, স্প্রেডশিটও বলতে পারেন, শুধু শিটও বলতে পারেন। কেন? এক্সেল শিট বলা যাবে না? এই টেবিলটা কি বিশাল আকার। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ঘরগুলো অনেকটা হাইডের মতো, মানে জলসাবার মতো, তাই না? এগুলো জলসাবার মতো, এই জন্য এগুলো প্রিন্ট করলে এরকম ঘর ঘর প্রিন্ট দেখাবে না। যদি ঘর ঘর প্রিন্ট দেখাইতে চান তাহলে আপনাকে টেবিল গুলোর মধ্যে এরকম কি বসাইতে হবে? বর্ডার বসাইতে হবে। অর্ডার বসাতে হবে এগুলো বর্ডার ছাড়া আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখেছি, আমাদের যে বর্ডার উঠিয়ে দিলে আমাদের বর্ডার গুলো দেখা যায় না, কিন্তু বর্ডারের বক্স গুলোকে দেখা যায়, তাই না? ঠিক আমাদের এই জায়গাতেও সেম এমন। আপনি যখন কোন ঘরকে ঘর সহ প্রিন্ট করবেন তখন সিলেক্ট করার পরে আপনাকে হোম মেনু থেকে টেবিলে কি করতে হবে? টেবিল বসায় দিতে হবে। যখন টেবিল বসায় দিবেন তখন দেখবেন যে কি ঘর ঘর চলে আসছে, অনেকটা টেবিলের মতো। এখানে দেখেন এ বি সি ডি যে কলাম গুলো দেখতে পাচ্ছেন, এইভাবে একটা শীটের মধ্যে দেখেন এখানে শীট 1, শীট 2, শীট 3, এইভাবে আমার একটা শীটের মধ্যে 256টা কয়টা? 256 কলাম রয়েছে একটা পৃষ্ঠায়। দেখেন বিশাল আকার শীট, কিন্তু এই শীটটা কিন্তু বিশাল আকার। কেমন বিশাল আকার আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। 256টা কলাম। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে যখন আমরা একটা পৃষ্ঠার মধ্যে কলাম তৈরি করি তখন ওই কলামটা হয়তো 8 থেকে 10টা কলাম দেওয়া যেতে পারে, বা এক মাসের ছোট ছোট চিকন 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 করে 30টা দেওয়া যেতে পারে, বা 35টা দিতে পারবেন। 40-50টা যদি একটা পৃষ্ঠার মধ্যে আপনি কলাম তৈরি করেন, এই কলামগুলো চিকন চিকন হয়ে যাবে। তো এই যে একটা শীট রয়েছে, একটা শীটের মধ্যে 256টা কলাম রয়েছে। কয়টা? 256টা আর এই যে এইভাবে কলাম দেখতে পাচ্ছেন, কলাম সরি রো, এরকম রো রয়েছে প্রায় 10 লক্ষ। কত? 10 লক্ষ আই হাই দেখেন প্রায় 10 লক্ষ প্লাস। এই জায়গা দেখেন 10,48,576। কত নাম্বার পৃষ্ঠায়? দেখেন 2 নাম্বার পৃষ্ঠায়। এইভাবে প্রত্যেকটা শীটের মধ্যে আপনি 256টা করে কলাম এবং প্রায় 10.5 লক্ষর কাছাকাছি রো পাবেন। ধরেন আপনি কোন মানুষের, কোন শিক্ষার্থীর নাম এন্ট্রি শুরু করলেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বিস্তারিত। এভাবে যদি আপনি উপর থেকে নিচের দিকে লিখে যান, একটা শীটের মধ্যে প্রায় 10.5 লক্ষ শিক্ষার্থীর নাম এন্ট্রি করতে পারবেন। 10.5 লক্ষ শিক্ষার্থী নাম এন্ট্রি করা মানে কি মনে করেছেন আপনি? হ্যাঁ, একটা জেলার স্টুডেন্ট হয়ে যাবে। হ্যাঁ। তো এই যে দেখেন একটা শীটের কারামত দেখালাম আপনাকে। তাহলে এই যদি হিসাব করি 256টা কলাম এবং প্রায় 10,48,576টা রো, আর এই কলাম আর রো যদি গুণন দেওয়া হয় তাহলে বের হবে কি? সেল। বের হবে কি? সেল আপনার যদি 10,48,576টা রো ইন্টু 256টা কলাম, তাহলে কয়টা ঘর আছে, ছোট ছোট এই ঘরগুলো কয়টা আছে আপনি বের করে ফেলতে পারবেন। বুঝতে পারলাম? জি স্যার তো এটা হলো আমাদের স্ক্রিন পরিচিতি সম্পর্কে জানলাম। আমাদের প্রত্যেকটা কলামের যেমন নাম রয়েছে, প্রত্যেকটা সেলের কিন্তু তেমন নাম রয়েছে, তাই না? আবার প্রত্যেকটা
রোর মধ্যেও কি রয়েছে, নাম রয়েছে। যেমন রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3, এভাবে রো নাম্বার 4, 5, 6, এভাবে কলাম নাম্বার এ, কলাম বি, কলাম সি, কলাম ডি, কলাম ই, তাই না? তাহলে কলামের নাম যেহেতু রয়েছে আর রো নাম যেহেতু রয়েছে, প্রত্যেকটা সেলেরও তো একটা নাম রয়েছে, তাই না? জি স্যার। এই প্রত্যেকটা সেলের নামটা বের করবেন কিভাবে? সন্তানের নাম বা মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে সেলের নামটা বাবা আর মায়ের সমন্বয়ে তৈরি হয়। বাবা আর মায়ের সমন্বয়ে সন্তানের নাম তৈরি হয় এক্সেলের ভাষায় আর কি। এক্সেলের ভাষায়, এক্সেলের ভাষাই হলো, দেখেন খেয়াল করেন, এক্সেলের ভাষাই হলো এই যে 3 নাম্বার রো, কয় নাম্বার রো মার্ক করা আছে, কয় নাম্বার রোতে? 3 নাম্বার রোতে। 3 নম্বর 3 নাম্বার রোতে। এবং কলাম নাম্বার কত? ডি। ডি। 3 নাম্বার রো মার্ক করা আছে, দেখেন 3। আবার ডি তে হলুদ কালারের মার্ক করা আছে, বাম পাশে 3 নাম্বার হলুদ কালারের মার্ক করা এবং উপর থেকে ডি কালার মার্ক করা। তার মানে হলো এই কলাম আর রোর সমন্বয় এই সেলটার নাম কি হবে? D3 Good. D3 কি হবে? D3 D3 E3 এখন E4 E4 হ্যাঁ, E4 E3 D3 E5 E4 E4 E3 F3 F3 E4 E4 E5 E5 D5 C4 C4 এইটা বোঝার কায়দা দুইটা, কয়টা? এই সেলটার নাম কি এটা বোঝার কায়দা দুইটা। দুইটা। 1 নাম্বার কায়দা হলো আপনি কলাম এবং রো নাম্বার খেয়াল করলে বের করে ফেলতে পারবেন। দ্বিতীয় নাম্বার কায়দা হলো নেম বক্সের মধ্যে অটোমেটিক শো করবে। কি শো করছে? নেম G6 করতেছে এটা, G6 কি শো করছে? নাম শো করতেছে G6 G6 কি শো করছে? G 09 09 O9 09 কি দেখা যাইতেছে না তো। এই যে জিরোটা বললেন, এই যে 09 বললেন, জিরো আপনি 0 বলতে পারতেন, যেহেতু বাংলাটা নাম্বার বলছেন, কলাম কিন্তু কি হবে না, নাম্বারে হবে না। সবসময় কলাম কিসে হবে? ইংরেজিতে রোমান চিহ্ন বলা যায় অনেকটা, বুঝতে পারছেন? তাহলে প্রথমে আমরা বাবার নাম তারপর মায়ের নাম টান দিব। বাবার নামকে ধরে নিতে পারেন কলাম, মায়ের নাম ধরে নিতে পারেন রো। বাবার নাম দিয়ে মার নাম বের দেখলেই অটোমেটিক সন্তানের নাম বের হয়ে যাবে। যেমন বর্তমানে কি দেখা যাচ্ছে বলেন? P9 P9। ওকে, তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে আমার সেলগুলোর নাম কিভাবে হয়। এখানে সেলগুলো কেন দেওয়া হলো এর বিশেষত্ব রয়েছে, সে বিশেষত্বটা আগে বুঝেন। এক একটা সেল মানে হলো এক একটা রুম। এক একটা সেল মানে কি? এক একটা রুম। একটা রুম। আরো সহজভাবে বুঝতে পারি, এক একটা সেল মানে হলো এক একটা গোডাউন। এই গোডাউনের মধ্যে আমার যদি 100টা টিভি ঢুকে, কি ঢুকে? 100 টিভি। এই 100টা টিভি থেকে যদি 5টা বের হয়ে যায়, অটোমেটিক ভাবে এটা ফর্মুলা বারে কাউন্ট হয়ে যাবে। আবার যদি কোনো ঘর ঢুকে, ওইটাও কি হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে। তো এটা কিভাবে কাউন্ট হয়? যেহেতু ঘর এক একটা ঘর এক একটা গোডাউনের মতো, যার কারণে এই ঘরের ভিতরে আপনি যত কিছুই করবেন না কেন, ফলাফল ঘরের ভিতরে এটার মধ্যে কি আছে সেটা বের করে দিব আপনাকে। এই কারণে ঘর এক্সেলের মধ্যে থাকে। আর না হলে তো পুরাটা যখন একসাথে একটা ঘর হয়ে যাবে, একটা ঘর হবে, তখন কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না যে আসলে কিভাবে যোগফলটা বের করতে হবে। যোগফলটা বের করার জন্য প্রত্যেকটা ঘরকে আলাদা আলাদা বলে দেওয়া হয়েছে, যার কারণে এখানে যখন ফলাফল বের করতে যাওয়া হয়
তখন বলতে হয় অমুক ঘর অমুক ঘর অমুক ঘর যোগ করো, তখন এটি যোগ করে দেয়। ওকে, এখন দেখেন স্যার এই যে যোগফলগুলো বা এক্সেলের ক্ষেত্রে যে সকল অপারেটর দিয়ে আমরা কাজ করি, ওই সকল অপারেটর নামগুলো আগে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অপারেটর কাকে বলে? যেমন কম্পিউটার অপারেটর মানে কি? কম্পিউটারের মালিক যে অপারেটিং করতেছে, যে কাজ করতেছে। যিনি কম্পিউটার চালান তাকে কম্পিউটার অপারেটর বলে। যিনি ড্রাইভার, গাড়ি চালান তাকে ড্রাইভার বলে বা গাড়ির অপারেটর বলে। যিনি ফ্যান চালান তাকে ফ্যানের অপারেটর বলে, তাই না? ঠিক জি স্যার যারা এই গুণফল, যোগফল, বিয়োগফল ইত্যাদি গুলো নিয়ে আসে, কাজ করে দেয়, তাদের একটা নাম রয়েছে, তাদের নাম হলো অপারেটর। যেমন যোগফল কিসের অপারেটর? এটি কি করে? যোগ করে যুক্ত করে। কি করে? যোগ করে, একত্রিত করে, জমা করে। যুক্ত করে মানে হলো একটার সাথে আরেকটা যুক্ত করে, যার কারণে ফলাফল যোগফল হয়, তাই না? ঠিক আমার মাইনাস চিহ্ন এটা কি করে? জি স্যার মাইনাস করে। কমিয়ে দিই। সেটা কমিয়ে দেয়। ভাগ কি করে? ভাগ করে দেয় বন্টন করে। বন্টন করে। আর গুণ কি করে? এটা যোগফল থেকে আরো বেশি বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়। এটা দ্বিগুণ করে দেয়। দ্বিগুণ বলতে যা আছে তার থেকে বেশি করে দেয়। কেমন বেশি? সেটা হিসাব ব্যতীত, আপনি যেভাবে চান ওইভাবে করে দিবে। এই চারটাকে বলা হয় অপারেটর, গণিতের অপারেটর। গণিতের কি? অপারেটর অপারেটর। গণিতের অপারেটরটা কিভাবে কাজ করে দেখেন। আমরা যেমন 5+5+3+2+1 সবার শেষে আমরা কি দিই? সমান সমান দিই না? জি স্যার ইকুয়াল সবার শেষে গিয়ে আমরা সমান সমান দিই। এক্সেলের প্রধান শর্ত হলো যে কোনো ফলাফল বের করতে হলে আগে সমান সমান দিতে হবে। খেয়াল করেন, আবার বলতেছি, এক্সেলের প্রধান শর্ত কি? যে কোনো সূত্রের মাধ্যমে ফলাফল বের করতে চাইলে প্রথমে আগেই ইকুয়াল দিতে হবে কি দিতে হবে? ইকুয়াল সমান 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 ইকুয়াল যখন দিবেন তখনই কম্পিউটার বুঝতে পারে আপনি তাকে কোনো ফর্মুলা প্রয়োগ করতে বলছেন। যেমন এখানে 4টা অপারেটর দেওয়া হয়েছে। 4টা অপারেটরের মধ্য থেকে আমি এই 4টাকে এখানে কি করব বলেন? এই অপারেটর নাম কি? যোগ। এই 4টাকে আমি কি করব? এখানে যোগ যোগ করব করব। যোগ করব। তাহলে আমাকে প্রথম কি দিতে হবে? ইকুয়ালসি দিতে হবে। ইকুয়াল সাম আমি যখন ইকুয়ালসি দিব, ইকুয়ালসি দেওয়ার পরে আমাকে বলতে হবে ক্যালকুলেটর অনুযায়ী আমি কিভাবে যোগ করি বলেন দেখি। ক্যালকুলেটর হিসাব, প্রথমে 140 দিতে হবে, প্রথমে 40 দিতে হবে, তারপর তারপরে আমি যোগ 50 যোগ 100 যোগ 15 50 দিই, যোগ দিই, 100। তারপরে 100 দিই, যোগ দিই, তারপরে 15 দিই। এভাবে কি করে আমরা ফলাফল বের করি, তাই না? কত হলো বলেন? 206। 206 যোগফলটা করেছি আমরা বাংলা সিস্টেমে বা ক্যালকুলেটর সিস্টেম। এক্সেল সিস্টেমে কিন্তু যোগফল করি নাই। আমি যখন এই জায়গার মধ্যে লিখলাম 20, আমার এখানে কিন্তু 206 রয়ে গেছে, তাই না? জি স্যার এখানে ছিল 15 যখন, তখন 206 হিসাব ফলাফল হয়, কিন্তু এখানে এখন আপডেট হয় নাই। কারণ কি? আমি এই ঘরটা উল্লেখ করি নাই, ঘরের ভিতরে কয়টা মাল আছে সেটা উল্লেখ করছি। ঘরের ভিতরে কয়টা মাল আছে এটা উল্লেখ করলে অটোমেটিক ভাবে ওই ঘর থেকে প্লাস মাইনাস হলে যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফলের মধ্যে অটোমেটিক আপডেট হইতে পারে না।
আপনি যদি গোডাউনটাকে মেনশন করে দেন তখন এটি কি করতে পারে, অটোমেটিক আপডেট করতে পারে, প্লাস মাইনাস করতে পারে। যেমন আমরা এখানে যোগ করি সমান সমান 41টা কোন ঘরে আছে? বি B4 B3। B3 এবার আমরা একটা প্লাস দিব, 50টা আছে কোন ঘরে? C3 C3। এবার আমরা আবার প্লাস দিব, 100 কোন ঘরে আছে? D3 D3 D3। এটা তো ক্লিক করব, আবার প্লাস দিব, এবার 20 কততে আছে? E3 E3 তে। এটা তো ক্লিক করব, এবার এন্টার দিব, ফলাফল কত? 211 আর এটা ফলাফল কত? 206 206 206 কিভাবে? স্যার এখানে 15 ছিল। 15 ছিল, যার কারণে 206। আমি কিন্তু 15 কে 20 যখন করলাম এটা 211 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 211 হয় নাই। কারণ কি, আমি ম্যানুয়াল পদ্ধতি করেছিলাম, যার কারণে অটোমেটিক কাজ করে না, ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে হবে। ম্যানুয়াল পদ্ধতি কি, এই যে 15 লিখেছিলাম এই জায়গার মধ্যে 20 লিখতে হবে, 15 কেটে 20 লিখতে হবে, তখন এটা 211 হবে, তাই না? এই জি স্যার। মধ্যে আমি আবার 15 করি, তখন আবার 15 হয়ে যাবে না? হবে? না স্যার। হবে না। কিন্তু এটা হয়ে গেছে, অটোমেটিক ভাবে এটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। কারণ কি, আমি এখানে কি করি নাই, ঘর উল্লেখ করেছি, ওই সংখ্যাটা উল্লেখ করি নাই, 41, 50, 100 এটা উল্লেখ করি নাই। এটা উল্লেখ না করার কারণে ঘর যখন উল্লেখ করেছি, ওই ঘরের মধ্যে যখনই কোনো কিছু পরিবর্তন হবে অটোমেটিক ভাবে ফলাফল ঘরের মধ্যেও এটি পরিবর্তন হয়ে যাবে। যেমন এইখানে বর্তমানে কত আছে সবুজটার মধ্যে? 206 আমি যখন 100 জায়গার মধ্যে বসিয়ে দিলাম 90, তখন অটোমেটিক দেখেন 206 থেকে কত হয়ে গেল? 196 196। তার মানে 10 কি হয়ে গেল? মাইনাস হয়ে গেছে। মাইনাস হয়ে গেল। আবার 100 দিলাম, দেখেন অটোমেটিক ভাবে পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু কিছুই হচ্ছে না, হচ্ছে? কোন পরিবর্তন হচ্ছে? না এটি স্যার। হচ্ছে না, কারণ না এটা স্যার। ম্যানুয়াল পদ্ধতিটা দিয়ে আমরা কখনো কাজ করি না, করব না। বোঝানোর সুবিধার্থে প্রথমে দেখিয়ে নিলাম, তফাৎটা বোঝার জন্য। তার মানে আমরা সবসময় কাজ করব ঘর মেনশন করে। কি মেনশন করে? ঘর mention। গভর্নমেন্ট আমরা এটাকে যোগ করলাম, যোগফলটা আবার দেখেন, আমি সমান সমান দিলাম, 41-এ ক্লিক করলাম, প্লাস দিলাম, 50-এ ক্লিক করলাম, প্লাস দিলাম, 100-তে ক্লিক করলাম, প্লাস দিলাম, 15-তে ক্লিক করলাম, এন্টার দিলাম। আমি ক্লিক করা মানে হলো ওই ঘর মেনশন। আমি কিন্তু কোনো কিছু লিখি নাই। এখানে দেখেন B3, C3, D3, E3 লেখা, কোথাও লেখা নাই 41, 50, 100, 15 আছে? কারণ না স্যার। করে দিলে তখন যেই ঘরে যা ছিল হুবহুব ওইটাই যোগফল হয়ে যাবে। এখন যখন যে ঘর থেকে প্লাস মাইনাস করব, কম বেশ করব, অটোমেটিক ভাবে আমার যোগফলের মধ্যে সেটাও কম বেশ হয়ে যাবে। এই যে অটো সিস্টেমটা হওয়ার কারণে আমাদের শত শত কাজ সহজ হয়ে গেছে। এবার আসি স্যার একটা কথা চিনার মধ্যে, আমি 206 থেকে 10 মাইনাস করব, কত? 10 মাইনাস করব। তাহলে আমি সমান সমান দিয়ে 206 ঘরে ক্লিক করলাম, এবার মাইনাস চিহ্ন দিলাম। কি দিলাম? আগে দিতাম প্লাস চিহ্ন, এখন দিলাম কিসের চিহ্ন? মাইনাস। এবার 10 লিখে ইন্টার দিব, দেখেন কত মাইনাস হলো, কত মাইনাস হলো? তো নাই, বলেন 10 মাইনাস হলো। আর যদি Yes, আমি সমান সমান দিয়ে এই ঘরটাকে ভাগ করি, এই ভাগ গড় 4, 10, এই ঘরটাকে সিলেক্ট করার পর যে এই ঘরটাকে যদি 10 ভাগ করি, তাহলে প্রতি ভাগে কত করে দেখেন? 19.6। এভাবে ভাগ করে শুধুমাত্র ঘরটাকে মেনশন করে ভাগের চিহ্ন দিয়ে কত পার্সেন্টে ভাগ করবেন, কততে ভাগ করবেন সেটা লিখে দিলে হবে। আর গুণফলের কি কাজ?
যেমন 19, এই 19 ঘরটাকে আমরা 10 গুণ দিয়ে দিব, তাহলে 19 এই ঘর ইন্টু 10 এন্টার দিলাম। ফলে দেখেন আমি 196টাকে 10 ভাগ করার কারণে প্রতি ভাগে আসছে 19.6, আর যখন আমি এই 19.6 কে 10 গুণ দিয়ে করলাম তখন আবার 196তে ফিরে আসলো। এইভাবে অপারেটর গুলো দিয়ে প্লাস মাইনাস বিয়োগ ভাগ গুণন ইত্যাদি কাজগুলো করতে হয়। তবে করার নিয়ম হলো প্রথমে ইকুয়ালসি দিতে হবে, এরপর ঘর মেনশন করে করে আপনি প্লাস করবেন না মাইনাস করবেন, ভাগ করবেন না গুণ করবেন, ওই অপারেটর গুলো ব্যবহার করে ইন্টার দিতে হবে। এইভাবে আমরা আমাদের যোগ বিয়োগ ভাগ গুণনফল বের করে থাকি। কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এই ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু, কারো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার ওই যে অটো B1 B3 B6